নমস্কার বন্ধুরা, আমি সুশোভন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। কল্পনা করুন, মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে দাঁড়িয়ে একটি দেশ যখন চারদিক থেকে শত্রু বেষ্টিত, যখন বিশ্বের তথাকথিত মানবাধিকারের ধ্বজাধারীরা তাদের দিকে আঙুল তুলছে, ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে সেই দেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বুক ফুলিয়ে বলছেন, আমরা একা নই, 140 কোটির ভারত আমাদের সাথে আছে। এই একটি বাক্য কি কেবলই কূটনীতি, নাকি এর পেছনে লুকিয়ে আছে একবিংশ শতাব্দীর সব থেকে বড় জিওপলিটিক্যাল রিঅ্যালাইনমেন্ট? কেন ইসরায়েল আজ আমেরিকার হাত ছেড়ে ভারতের কাঁধে হাত রাখতে চাইছে? কেন তারা বলছে যে আগামী 10 বছরে তারা মার্কিন সাহায্য ছাড়াই বাঁচতে চায়? আজ আমরা কোনো সাধারণ সংবাদ বিশ্লেষণ করব না। আজ আমরা উন্মোচন করব সেই মাস্টার প্ল্যান যা দিল্লি এবং তেল আবিবের অন্দরমহলে তৈরি হচ্ছে। কেন এই সম্পর্ক পাকিস্তান বা চীনের জন্য এক দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। ভিডিওর মূল আলোচনায় প্রবেশের আগে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আপনাদের জানিয়ে রাখি। আজ আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা বেঞ্জামিন নেতানিয়াহুর সেই ঐতিহাসিক ভাষণই হোক বা ইসরায়েলের আগামী 10 বছরের আত্মনির্ভর হওয়ার পরিকল্পনা। এই সব কিছুর সোর্স বা অফিসিয়াল নিউজ লিঙ্ক আমি আপনাদের সুবিধার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আমি চাই আমি যা বলছি তা আপনারা নিজেরাও যাচাই করে নিন, যাতে আপনারা বুঝতে পারেন যে অদ্ভুত অথচ বাস্তব চ্যানেলে আমরা কোনো হাওয়ায় কথা বলি না, বরং গভীর রিসার্চ এবং তথ্যের ভিত্তিতে ভূরাজনীতি বা জিওপলিটিক্যাল বিশ্লেষণ করি। তাই ভিডিওটি চলাকালীন বা শেষে আপনারা অবশ্যই ডেসক্রিপশন বক্সটি চেক করে নেন। চলুন এবার সরাসরি প্রবেশ করি আজকের মূল বিষয়ে। আজকের এই বিশেষ এপিসোডে আমরা আলোচনা করব ভারত ও ইসরায়েলের সেই অটুট বন্ধুত্বের কথা, যা এখন এক অনন্য উচ্চতায় পৌঁছেছে। আপনারা যারা নিয়মিত ভূরাজনীতি বা জিওপলিটিক্স অনুসরণ করেন তারা জানেন যে ভারতের বড় বড় রাজনৈতিক বিশ্লেষকরাও আজ এই বিষয়টির গুরুত্ব উপলব্ধি করছেন। কিন্তু আজ আমি আপনাদের সামনে এই সম্পর্কের এমন কিছু ঐতিহাসিক সত্য এবং আগামী দিনের রোডম্যাপ তুলে ধরব যা আপনাকে ভাবতে বাধ্য করবে। ভিডিওটি দীর্ঘ হবে কারণ গভীর সত্য কোনোদিন 2 মিনিটে বলা যায় না। তাই ধৈর্য ধরে বসুন, কারণ আজ আমরা ভারতের জাতীয়তাবাদী চেতনার এক নতুন দিগন্ত নিয়ে কথা বলবো। অনেকেই মনে করেন ভারত ইসরায়েল বন্ধুত্ব বুঝি 1992 সালে পিভি নরসিংহ রাও সরকারের সময় পূর্ণ কূটনৈতিক সম্পর্কের স্থাপন করার পর শুরু হয়েছে। কিন্তু ইতিহাস ঘাটলে দেখা যায় এই সম্পর্কের শিকড় আরও গভীরে। 1948 সালে যখন ব্রিটিশ শাসনমুক্ত হয়ে ইসরায়েল এক স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে, তখন থেকেই পর্দার আড়ালে এক অদ্ভুত রসায়ন কাজ করছিল। 1950 সালে ভারত আনুষ্ঠানিকভাবে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল। তবে সেই সময়ের গ্লোবাল পলিটিক্স বা ঠান্ডা লড়াইয়ের সমীকরণ এবং আরব দেশগুলোর কাছ থেকে জ্বালানি তেলের ওপর ভারতের নির্ভরতা আমাদের বাধ্য করেছিল এই বন্ধুত্বকে আড়ালে রাখতে। ভারত তখন জোট নিরপেক্ষ আন্দোলনের নেতৃত্বে ছিল, তাই প্রকাশ্যে ইসরায়েলের পাশে দাঁড়ানো ছিল এক বড় কূটনৈতিক ঝুঁকি। কিন্তু পর্দার আড়ালে ইসরায়েল সবসময় ভারতকে এক নির্ভরযোগ্য মিত্র হিসেবে দেখে এসেছে, কারণ উভয় দেশই ছিল গণতন্ত্রের দ্বীপ এবং চরমপন্থার শিকার। বন্ধুত্বের আসল পরীক্ষা হয় সংকটের সময়। 1962 সালের সেই দুর্ভাগ্যজনক চীন ভারত যুদ্ধের কথা ভাবুন। হিমালয়ের দুর্গম সীমান্তে ভারত যখন কমিউনিস্ট চীনের অতর্কিত আক্রমণের শিকার হয়েছিল, তখন আমাদের হাতে আধুনিক অস্ত্রশস্ত্রের অভাব ছিল প্রকট। তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু যখন বিশ্বের বিভিন্ন দেশের কাছে সাহায্যের আবেদন জানিয়েছিলেন, তখন যে দেশগুলো কোনো স্বার্থ ছাড়াই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল তাদের মধ্যে ইসরায়েল ছিল অগ্রগণ্য। অবাক করা বিষয় হলো, সেই সময় ইসরায়েলের সাথে ইজিপ্টের চরম শত্রুতা থাকার সত্ত্বেও এবং ভারতের সাথে কোনো আনুষ্ঠানিক দূতাবাস না থাকা সত্ত্বেও ইসরায়েল ভারতের জন্য সমরাস্ত্র পাঠিয়েছিল। এমনকি তারা ভারতকে আধুনিক মর্টার এবং রেডিও কমিউনিকেশন সিস্টেম সরবরাহ করেছিল, যা সেই সময় চরম প্রতিকূল অবস্থায় ভারতের সেনাদের মনোবল বাড়িয়ে দিয়েছিল। ইসরায়েল বুঝিয়ে দিয়েছিল যে বন্ধুত্বের জন্য কোনো সাইনবোর্ড প্রয়োজন হয় না। এরপর আসা যাক 1965 এবং 1971 সালের যুদ্ধের কথায়। পাকিস্তান যখন আমেরিকার দেওয়া অত্যাধুনিক প্যাটার্ন ট্যাঙ্ক এবং জেট ফাইটার নিয়ে ভারতের সার্বভৌমত্বে আঘাত হানার চেষ্টা করেছিল, তখন ভারত এক কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছিল। ঠিক এই সময় আমেরিকা পাকিস্তানকে মদদ দিচ্ছিল
অন্যদিকে ভারত তার আত্মরক্ষার লড়াই চালাচ্ছিল। এই পর্যায়ে ভারতের তৎকালীন নবগঠিত গোয়েন্দা সংস্থা র এবং ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের মধ্যে এক অত্যন্ত গোপন কিন্তু শক্তিশালী সেতু তৈরি হয়। 1971 সালের যুদ্ধের সময় ইসরায়েল ভারতকে কেবল অস্ত্র দিয়ে সাহায্য করেনি, বরং পাকিস্তানের গতিবিধির ওপর নজর রাখতে গোয়েন্দা তথ্য বা ইন্টেলিজেন্স শেয়ারিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ভারতের পশ্চিম সীমান্ত এবং সমুদ্রপথে ইসরায়েলি নজরদারি আমাদের জয়কে ত্বরান্বিত করেছিল। এটিই ছিল সেই সময় যখন দিল্লির নীতি নির্ধারকরা বুঝতে পেরেছিলেন যে পশ্চিমী শক্তিগুলো বিশ্বাসঘাতকতা করলেও মধ্যপ্রাচ্যের এই ছোট্ট রাষ্ট্রটি ভারতের জন্য কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু এই সম্পর্কের ইতিহাসে সবচেয়ে বড় মোড় আসে 1999 সালের কার্গিল যুদ্ধের সময়, যখন পাকিস্তানি অনুপ্রবেশকারীরা ভারতের পাহাড় চূড়ায় বসে সুবিধাজনক অবস্থানে ছিল। তখন ভারতীয় বায়ুসেনার বিমানগুলো তাদের সুনির্দিষ্ট অবস্থান চিহ্নিত করতে পারছিল না। ঠিক সেই সময় এক চরম অনিশ্চয়তা তৈরি হয়েছিল। ভারত যখন আমেরিকার কাছে জিপিএস ডেটা এবং স্যাটেলাইট ইমেজের সাহায্য চেয়েছিল, তখন ক্লিন্টন প্রশাসন সরাসরি তা অস্বীকার করে। ঠিক এই সংকটের মুহূর্তে ইসরায়েল তাদের সবচেয়ে উন্নত লেজার গাইডেড কিটস এবং হেরন ড্রোন প্রযুক্তি ভারতকে সরবরাহ করে। এই ড্রোন প্রযুক্তি প্রথমবার ভারতীয় সেনাকে শত্রুর বাংকার ধ্বংস করতে সাহায্য করেছিল। অর্থাৎ বিপদের সময় যখন তথাকথিত সুপার পাওয়াররা ভারতের পিঠে ছুরি মারছিল, তখন ইসরায়েল তাদের সবচেয়ে সুবিধাজনক প্রযুক্তি দিয়ে আমাদের বিজয় নিশ্চিত করেছিল। এই যে ঐতিহাসিক কৃতজ্ঞতাবোধ এবং রক্তের সম্পর্ক, এটাই আজ মোদী সরকার এবং নেতানিয়াহু সরকারের মধ্যে এক ইস্পাত কঠিন স্ট্র্যাটেজিক পার্টনারশিপ তৈরি করেছে। এটি কোনো সাধারণ বাণিজ্য চুক্তি নয়, বরং এটি দুই বন্ধু রাষ্ট্রের টিকে থাকার লড়াইয়ের এক মহাকাব্য। বর্তমান প্রেক্ষাপটে আসা যাক, কেন ইসরায়েল আজ ভারতকে এত বেশি গুরুত্ব দিচ্ছে? কারণ ইউরোপ এবং আমেরিকার পরিস্থিতি আজ বদলে গেছে। গাজা যুদ্ধের পর যেভাবে সারা বিশ্ব ইসরায়েল বিরোধী হাওয়া বা অ্যান্টি সেমিটিজম তৈরি হয়েছে, তা রীতিমতো ভয়াবহ। আজ নিউ ইয়র্কের মেয়র থেকে শুরু করে ইউরোপের বড় বড় নেতারা নেতানিয়াহুকে গ্রেপ্তার করার হুমকি দিচ্ছেন। গাজায় সাধারণ মানুষের মৃত্যুর দোহাই দিয়ে একদল তথাকথিত লিবারেল এবং বামপন্থী মিডিয়া হাউস একতরফাভাবে ইসরায়েলকে দোষী সাব্যস্ত করছে। কিন্তু এই প্রচারণার আড়ালে লুকিয়ে থাকা আসল সত্যটি হলো, তারা চায় না মধ্যপ্রাচ্যে কোনো শক্তিশালী গণতান্ত্রিক শক্তি থাকুক। আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতেও এক বড় পরিবর্তন দেখা যাচ্ছে। সেখানে ডেমোক্র্যাটদের একটি বড় অংশ এখন প্রকাশ্যেই ইসরায়েল বিরোধী কথা বলছে। সোশ্যাল মিডিয়া, বিশেষ করে এলন মাস্কের x.com আমরা দেখছি যে প্রচুর পরিমাণে কনস্পিরেসি থিওরি ছড়ানো হচ্ছে। চার্লি কার্কের মতো ব্যক্তিদের উদ্ধৃতি দিয়ে বলা হচ্ছে যে ইসরায়েল নাকি সব অনর্থের মূলে। কিন্তু মজার ব্যাপার হলো, যারা ইসরায়েলকে আক্রমণ করছে ঠিক তারাই কিন্তু পরোক্ষভাবে ভারতকে এবং ভারতের হিন্দুদেরকেও টার্গেট করছে। এটি একটি সুপরিকল্পিত গ্লোবাল নেটওয়ার্ক। এই কঠিন সময়ে ইসরায়েল যখন দেখছে যে তাদের পুরনো মিত্ররা মুখ ফিরিয়ে নিচ্ছে, তখন তারা তাকাচ্ছে ভারতের দিকে। কারণ ভারতে কোনো অ্যান্টি সেমিটিজম নেই। ভারত হলো বিশ্বের একমাত্র দেশ যেখানে ইহুদিরা কয়েক হাজার বছর ধরে কোনো নিপীড়ন ছাড়াই শান্তিতে বসবাস করছে। নেতানিয়াহু জানেন যে ভারত এমন এক দেশ যার নৈতিক মেরুদণ্ড অত্যন্ত শক্ত এবং যারা গ্লোবাল প্রেশারের কাছে মাথা নত করে না। বেঞ্জামিন নেতানিয়াহুর সাম্প্রতিক বক্তব্যের সবচেয়ে চমকপ্রদ এবং গুরুত্বপূর্ণ অংশটি ছিল আমেরিকার আর্থিক সামরিক সাহায্য বা মিলিটারি এইড থেকে নিজেদের পুরোপুরি সরিয়ে নেওয়ার ঘোষণা। অনেকেই অবাক হয়ে প্রশ্ন করছেন, কেন একটি দেশ প্রতি বছর পাওয়া প্রায় $3.8 বিলিয়ন নিশ্চিত অনুদান স্বেচ্ছায় ছেড়ে দিতে চাইবে? এর উত্তর কোনো আবেগ নয়, বরং কঠোর বাস্তবসম্মত সভারেনিটি বা সার্বভৌমত্বের মধ্যে লুকিয়ে আছে। আন্তর্জাতিক রাজনীতির অলিখিত নিয়ম হলো, আমেরিকা যখন কাউকে কোনো আর্থিক সাহায্য বা ফান্ডিং দেয়, তখন সেই টাকার সাথে অনেকগুলো অদৃশ্য সুতো বেঁধে দেওয়া হয়। আমেরিকা চায় সেই দেশের প্রতিরক্ষা নীতি এবং অভ্যন্তরীণ রাজনীতিকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে। ইসরায়েল আজ বুঝতে পেরেছে যে ওয়াশিংটনের রাজনৈতিক অস্থিরতা এবং ডেমোক্র্যাটদের ক্রমবর্ধমান চাপের মুখে এই সাহায্যের ওপর নির্ভর করা তাদের জাতীয় নিরাপত্তার জন্য এক বড় হুমকি। তাই তারা আর সেই পরাধীনতার শৃঙ্খলে থাকতে চায় না। তারা গড়তে চায় এক আত্মনির্ভর ইসরায়েল, যা কোনো বিদেশি শক্তির দয়ার উপর টিকে থাকবে না। নেতানিয়াহুর এই মাস্টার প্ল্যানের প্রধান স্তম্ভ বা প্রধান হাতিয়ার হলো
ভারত। তিনি খুব স্পষ্টভাবে বুঝতে পেরেছেন যে আমেরিকার বদলে যদি ভারতের মতো এক বিশাল এবং ক্রমবর্ধমান অর্থনীতির দেশের সাথে ডিফেন্স কোলাবোরেশন করা যায়, তবে লাভের পরিমাণ মার্কিন সাহায্যের চেয়েও অনেক বেশি হবে। আমেরিকার সাহায্য আসলে এক ধরনের ক্রেডিট কার্ডের মতো ছিল, যা দিয়ে ইসরায়েল কেবল মার্কিন কোম্পানিগুলো থেকেই অস্ত্র কিনতে বাধ্য থাকত। কিন্তু ভারতের সাথে সম্পর্কটা সম্পূর্ণ ভিন্ন। এটি কোনো একতরফা সাহায্য নয়, বরং এটি একটি স্ট্র্যাটেজিক পার্টনারশিপ। ভারত আজ বিশ্বের দ্রুততম ক্রমবর্ধমান অর্থনীতি এবং বিশ্বের বৃহত্তম প্রতিরক্ষা বাজার। ভারতের প্রয়োজন যুদ্ধের ময়দানে প্রমাণিত আধুনিক প্রযুক্তি, যা ইসরায়েলের কাছে আছে। আর ইসরায়েলের প্রয়োজন এমন এক বিশাল উৎপাদন পরিকাঠামো বা ম্যানুফ্যাকচারিং বেস, যা কেবল ভারতেই সম্ভব। এই পারস্পরিক চাহিদাই দুই দেশকে এমন এক সন্ধিক্ষণে দাঁড় করিয়ে দিয়েছে যেখানে কারো দয়ার প্রয়োজন নেই, আছে কেবল সহযোগিতার হাত। এই কারণেই আজ আমরা দেখছি আদানি ডিফেন্স বা এল&টির মতো শীর্ষস্থানীয় ভারতীয় সংস্থাগুলোর সাথে ইসরায়েলের প্রতিরক্ষা কোম্পানিগুলোর একের পর এক জয়েন্ট ভেঞ্চার বা যৌথ উদ্যোগ। আজ ভারতের মাটিতে ইসরায়েলি প্রযুক্তিতে এমন সব ড্রোন এবং মিসাইল তৈরি হচ্ছে যা কেবল ভারতীয় সেনাই ব্যবহার করছে না, বরং ইসরায়েল সেগুলো বিশ্বের অন্যান্য দেশেও রপ্তানি করছে। এর ফলে একটি বিশাল রিভলিউশনারি শিফট বা বৈপ্লবিক পরিবর্তন ঘটছে। আগে যে মুনাফা বা প্রফিট মার্কিন অস্ত্র কোম্পানিগুলো একচেটিয়া ভোগ করত, আজ সেই লাভের অংশীদার হচ্ছে ভারত ও ইসরায়েল যৌথভাবে। এর ফলে ইসরায়েল আমেরিকার রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার না করেই নিজের প্রতিরক্ষা বাজেটের জন্য প্রয়োজনীয় অর্থ জোগাড় করতে পারছে। এই যে স্বাবলম্বী হওয়ার যৌথ স্বপ্ন, এটাই আজ ভারত ও ইসরায়েলকে একে অপরের জন্য অপরিহার্য বা পরিপূরক করে তুলেছে। এটি কেবল বাণিজ্য নয়, এটি হলো বিশ্ব ব্যবস্থায় এক নতুন মেরুকরণ, যেখানে নয়াদিল্লি এবং তেল আবিব মিলে গ্লোবাল ডিফেন্স মার্কেটকে নিয়ন্ত্রণ করার পথে এগিয়ে যাচ্ছে। এখানে একটি বড় প্রসঙ্গ হলো পাকিস্তান। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প যখন পাকিস্তানের প্রশংসা করেন এবং তাদের সৈন্যদের গাজায় নিয়োগের কথা ওঠে, তখন ইসরায়েল কিন্তু খুব সতর্কভাবে প্রতিক্রিয়া দিয়েছিল। তারা জানে যে পাকিস্তান বা তুরস্কের মতো দেশগুলো আজ সুবিধাবাদী। পাকিস্তান নিজের দেশের চরমপন্থা সামলাতে পারছে না, তারা অন্য দেশের সুরক্ষা দেবে কি? বরং ইসরায়েল মনে করে ভারতের হিন্দু জাতীয়তাবাদী চেতনা এবং তাদের লড়াইয়ের মানসিকতা অনেক বেশি ভরসাযোগ্য। তুরস্কের এরদোগান যেভাবে নিজেকে মুসলিম বিশ্বের খলিফা প্রমাণ করার চেষ্টা করছেন এবং ইসরায়েলকে আক্রমণ করছেন, তাতে ইসরায়েল বুঝে গেছে যে ইসলামিক ব্লক নয়, বরং ভারতের মতো নিরপেক্ষ এবং শক্তিশালী দেশই তাদের আসল বন্ধু। ভারত কিন্তু এই সম্পর্কের মাধ্যমে বড় ফায়দা পাচ্ছে। কাশ্মীর ইস্যুতে বা সন্ত্রাসবাদ দমনে ইসরায়েলি গোয়েন্দা তথ্য এবং প্রযুক্তি ভারতকে অনেক এগিয়ে রেখেছে। আজ ইসরায়েলি কৃষিকাজ থেকে শুরু করে জল ব্যবস্থাপনা সব কিছুতেই ভারতীয় বিশেষজ্ঞরা কাজ করছেন। এটি কেবল বন্দুক বারুদের সম্পর্ক নয়, এটি উন্নয়নের প্রসঙ্গ। ভারত এবং ইসরায়েল মিলে আজ এক মিডল ইস্ট ইউরোপ ইকোনমিক করিডরের স্বপ্ন দেখছে, যা চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড বা BRI-কে টক্কর দেবে। এই করিডর সফল হলে পাকিস্তানের কোনো গুরুত্বই থাকবে না এবং ভারত সরাসরি ইউরোপের বাজারে রাজত্ব করবে। সবশেষে আমি আপনাদের বলতে চাই, আজকের ভারত আর 90-এর দশকের সেই দুর্বল ভারত নেই। আজ আমাদের প্রধানমন্ত্রী যখন ইসরায়েল সফরে যাওয়ার প্রস্তুতি নেন, তখন সারা বিশ্ব তাকিয়ে থাকে। নেতানিয়াহু যখন বলেন যে ভারত ও ইসরায়েলের মধ্যে এক ট্রেভেন্ডাস অ্যালায়েন্স বা দুর্দান্ত জোট রয়েছে, তখন তিনি আসলে ভারতের ক্রমবর্ধমান শক্তির জয়গান করেন। যারা আজও প্যালেস্তাইনের নামে বা অন্য কোনো অজুহাতে এই সম্পর্কের বিরোধিতা করেন, তারা আসলে ভারতের জাতীয় স্বার্থের পরিপন্থী কাজ করছেন। আমাদের মনে রাখতে হবে, আন্তর্জাতিক রাজনীতিতে কোনো স্থায়ী বন্ধু বা শত্রু থাকে না, থাকে কেবল স্থায়ী স্বার্থ। আর বর্তমান পরিস্থিতিতে ভারতের স্বার্থ ইসরায়েলের সাথে হাত মিলিয়ে চলার মধ্যেই সুরক্ষিত। ভারত ইসরায়েল এই জোট আগামী দিনে এক নতুন বিশ্ব ব্যবস্থা বা নিউ ওয়ার্ল্ড অর্ডার তৈরি করবে, যেখানে কোনো সুপার পাওয়ারের দাদাগিরি চলবে না, চলবে যোগ্যতার লড়াই। আমরা এমন এক ভারতের স্বপ্ন দেখছি যা হবে শক্তিশালী, সমৃদ্ধ এবং নির্ভীক। আর সেই লক্ষ্যেই এই বন্ধুত্ব এক মাইল ফলক। আপনাদের কি মনে হয়, ভারত ও ইসরায়েলের এই ক্রমবর্ধমান সম্পর্ক কি সত্যিই আমেরিকাকে ছাড়াই টিকে থাকতে পারবে? আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমাদের চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।